আমরা বাজেটের সম্পর্কে অনেক ধরনের রিউমার শুনছি আর কি। বিভিন্ন কারণ আমাদের এখনো প্রস্তাবনাটা যেহেতু আসে নাই, ফলে এটা নিয়ে বিস্তারিত ডিসকাশন করা এবং অ্যানালাইসিস গুলো এখন আমাদের সামনে আসেনি। তবে আমরা একটা মোটামুটি একটা রূপরেখা, একটা নাম্বার, কোন খাতে কিরকম আসছে, কিছু পরিবর্তনের বিষয়ে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। তো আমরা দেখলাম যে এবার খুবই অ্যাম্বিশিয়াস একটা বাজেট নেওয়া হচ্ছে। তো আমরা দেখেছি যে বিগত অর্থ বছরগুলোতে যদি আমরা দেখি যে বাজেটের সংখ্যাটা কিভাবে বৃদ্ধি পেয়েছে, আমরা দেখবো যে অন্তর্বর্তী সরকারের সময় এসে বাজেটটা আগের বছরের আওয়ামী লীগের বাজেটের থেকে 10,000 কোটির মতো কমিয়ে আনা হয়েছিল, রিডিউস করা হয়েছিল। কারণ এবং এই রিডিউস করার নিয়ে অনেক ধরনের ডিসকাশন হয়েছিল, অনেক ধরনের যে মানি ফ্লো কমে যাবে, দেশে সংকট তৈরি হতে পারে, অনেক ধরনের কথাবার্তা ছিল, যে কর্মসংস্থান কমে যেতে পারে। কিন্তু রিডিউস করাটা একটা গুড ডিসিশন ছিল, যেটা আমরা পরবর্তীতে আমাদের যদি আমরা ইন্ডেক্স স্ট্যাটিস্টিক্স গুলো দেখি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের রিজার্ভ বৃদ্ধি থেকে শুরু করে কিছু কিছু জায়গায় আমরা পজিটিভ একটা দেখেছি। কারণ আমরা আওয়ামী লীগের সময়ে বাজেট যেভাবে নেওয়া হতো, অনেক বেশি অ্যাম্বিশিয়াস বাজেটের কারণে আমাদের প্রতি বছরই আমাদের ঋণের বোঝাটা, জাতীয় ঋণের বোঝাটা বাড়ছিল। এবং এই নন প্রোডাক্টিভ খাতে বাজেট নিয়েও বিভিন্ন ধরনের বাজেট বৃদ্ধি করা, বাজেট বেশি থাকা, এটা নিয়েও বিভিন্ন ধরনের ডিসকাশন আমাদের অর্থনৈতিক বিশ্লেষকরা করেছেন। এবং এটা নিয়ে যখন IMF সহ আরো আন্তর্জাতিক যারা দাতা সংস্থা থেকে শুরু করে আর্থিক সংগঠন আছেন, তাদের সাথেও যখন বাংলাদেশে ইন্টারাকশন হয়েছে, তারা এই কনসার্ন গুলো জানিয়েছেন। তো এবারের বাজেটে আমরা দেখছি যে বাজেট বৃদ্ধি পেয়েছে এবং ওই একই রকম নন প্রোডাক্টিভ খাতে, যেমন আমরা দেখলাম যে থোক বরাদ্দ, যেটা বিশেষ বরাদ্দ যেটা থাকে সরকারের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মন্ত্রণালয়ে থাকে, সেটা বৃদ্ধি করা হয়েছে। তারপর এই যে বিভিন্ন ধরনের কার্ডের মাধ্যমে যে জনগণের হাতে, বিভিন্ন পর্যায়ে নাগরিকদের হাতে অর্থ দেয়া, এইটার খাতে বাজেটটা বেড়েছে। এবং বাজেট অ্যাম্বিশিয়াস বাজেট করাটা বা বাজেট বৃদ্ধি করাটা, এটা খুব মানে এটা কোনো খারাপ জিনিস হিসেবে আমরা আসলে দেখি না বা দেখাতে চাই না। তবে সেটা কোথায় খরচ হচ্ছে এটা ইম্পর্টেন্ট, এবং সেটা কোথা থেকে আসবে এটা আরো বেশি ইম্পর্টেন্ট। এই বাজেটের অর্থটা কোথা থেকে আসছে এটা নিয়ে আমরা দেখেছি যে সরকার একটা তারা বলছে যে তারা ট্যাক্স যেটা সরকার ট্যাক্স কালেক্ট করে, এই কালেকশনের রেটটা তারা বাড়াবে। কিন্তু তারা এমন একটা নাম্বার বলছে যে 42% সম্ভবত, 40% সামথিং, হ্যাঁ এরকম। তো এটা অবাস্তব। বাংলাদেশে কখনো এত বেশি হারে ট্যাক্স বাংলাদেশ সরকার উঠাইতে পারে নাই। এটা 2012 সালে সম্ভবত হাইয়েস্ট ছিল, তাও এর অর্ধেকের মতো। এটা খুব অ্যাম্বিশিয়াস বলা যে আমি 40% ট্যাক্স কালেক্ট করব, কিন্তু আপনি যখন সেটা পারবেন না, কারণ আমার তো বাস্তবতায়, আমার তো আগের এক্সাম্পল দেখে করতে হবে যে কতটুকু সম্ভব, তখন কিন্তু আমরা একটা ক্রাইসিসে পড়ে যাবো যে এই অর্থের সংস্থানটা কোথা থেকে হবে। তখন IMF এর কাছে যেতে হবে, এর কাছে ওর কাছে ঋণের জন্য দৌড়াইতে হবে আর কি। তো এটা বাজেট নিয়ে যেমন সরকার অ্যাম্বিশিয়াস, তেমনি ট্যাক্স কালেকশন নিয়ে অনেক বেশি অ্যাম্বিশিয়াস। তো সেটার বাস্তবতা কতটুকু আছে সেটা আমরা হয়তো সামনের দিনে দেখতে পাবো। সরকার প্রথমে বলেছিল যে তারা বিদ্যুতের দাম আগামী 2 বছর বাড়াবে না, এবং তারা খুব সুন্দর ট্রিকি, মানে সরকার নিজেদেরকে খুব চালাক মনে করে, জনগণের থেকেও বেশি চালাক। তারা প্রিপেড মিটারের যেই চার্জ আছে, মাসিক চার্জ, ওই চার্জ কমিয়ে নিয়েছেন, এবং এটাই বিএনপি মিডিয়া সেল বলেন, সরকারের পেজ বলেন, সব জায়গা থেকে কিন্তু এটাই প্রচার হচ্ছে। কিন্তু এট এ টাইম তারা বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছেন, এবং সেটা সিগনিফিকেন্টলি অনেক বেশি, যেই চার্জ, প্রিপেড মিটারের চার্জ আপনাকে মানে মওকুফ করা হচ্ছে এখন। তাহলে এবং তারা প্রচার করছেন যে প্রিপেড মিটারের চার্জটা মওকুফ করা হয়েছে, এবং এটাকেই তারা হিরো হিসেবে দেখানোর চেষ্টা করছে। কিন্তু ওইদিকে বিদ্যুতের দাম বেড়ে গেছে, এবং বিদ্যুতের দাম বাড়ার মানে হচ্ছে, আপনারা খুব ভালোভাবে জানেন, প্রত্যেকটা জিনিসের দাম তেলের দামের মতো আর কি অলমোস্ট বাড়বে। কারণ প্রত্যেকটা প্রোডাকশনের ক্ষেত্রেই তো বিদ্যুৎ প্রয়োজন হয়, আপনার একদম কৃষিকাজ থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন সবগুলোর ক্ষেত্রেই। তো সবকিছুর দামে এটার একটা প্রভাব পড়বে, এবং আমরা আবারও দ্রব্যমূল্যের একটা ঊর্ধ্বগতির দিকে হয়তো আমরা যাচ্ছি। আমি যখন অন্তর্বর্তী সরকারে ছিলাম, আপনারা খেয়াল করলে মনে করতে পারবেন, প্রথম 3-4 মাস দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না,
এটা অনেক বাড়ছিল এবং এটা নিয়ে খুব কনসার্ন সরকার ছিল, কিন্তু পরবর্তীতে অনেকগুলো মেজার নেওয়ার ফলে এটা একটা কন্ট্রোল জায়গায় নিয়ে আসা গেছে। আমাদের মুদ্রার মান হ্রাস পাওয়ার জায়গাটা একটা কন্ট্রোল জায়গায়, ডলারের দাম 127 থেকে 122 123-এ নিয়ে আসা গেছে। আমি জানি না এখন সেটা আবার বাড়বে কিনা সামনে। তো বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে। আমরা আশা করব যে সরকার এটা নিয়ে কোনো মেজার নিবে যাতে করে এটার খারাপ ফলাফলটা আপনাকে আমাকে সাধারণ ভোক্তাদেরকে ভোগ করতে না হয়। আমরা দেখেছি যে এবারের বাজেটে থোক বরাদ্দ খাতে 40,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। থোক বরাদ্দের খাতে বিগত বাজেটে ছিল 32,000 কোটি টাকা, প্রায় 8,000 কোটি টাকা বাড়ানো হয়েছে। তবে থোক বরাদ্দর ক্ষেত্রে স্বচ্ছতার অনেক অভাব থাকে যে কোন খাতে কিভাবে এটা ব্যয় হবে, এবং এই প্রশ্নটা এই সরকারের সময় আমাদের আরো বেশি করতে হয়, কারণ আমরা রমজানের ঈদে দেখেছি যেই গরিবকে যেই টাকা দেওয়ার কথা এমপিদের, ওই যে প্রধান উপদেষ্টার প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে যে অর্থটা এমপিদেরকে দেওয়া হয়েছে এলাকার দুস্থ মানুষদেরকে দেওয়ার জন্য, সেটা বিভিন্ন খামে করে ছাত্রদল নেতাদেরকে সালামি দেওয়া হয়েছে। ফলে 40,000 কোটি টাকা থোক বরাদ্দ কার পকেটে যাবে, এটা একটা শঙ্কার জায়গা থেকে যায় এই সরকারের সময় বিশেষ করে। আর এই বিষয়ে আমরা চাই যে একটা স্বচ্ছতা নিশ্চিত করা এবং এটার একটা স্বচ্ছতা থাকুক যে এই বরাদ্দটা কোথায় যাচ্ছে, কিভাবে খরচ হচ্ছে।